হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কাছে একটা নতুন ধরনের একটা নতুন নিউজ এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার ভিতরে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে 10 জনের অধিক, বলা হয়েছে যে 12 জনের মতো মানুষ মারা গেছে। তো এই নিউজটা যত ইন্টারন্যাশনাল যে মিডিয়া হাউসগুলো আছে তারা কিন্তু পাবলিশ করছে ব্যাপারটাকে, এবং এই যে পরিস্থিতি সেখানকার লোকাল মানুষদের জন্য ভয়াবহ তৈরি হয়েছে। আচ্ছা, এই যে ডিসপিউট, এই যে ঘটনা, এই কনফ্লিক্টের কারণে যে ক্ষতিগুলো হয়েছে, যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং তার সাথে আমরা দেখব যে এই যে ডিসপিউটটা, এই কনফ্লিক্টটা আজকে কেন তৈরি হলো, সেটার পিছনে ঐতিহাসিক যে কারণগুলো, হিস্টোরিক্যালি আমরা যদি দেখি বিভিন্ন ধরনের কারণ, রিজন রয়েছে, সেইগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে বিভিন্ন ধরনের যে নিউজ মিডিয়া, তারা বিভিন্নভাবে এই জিনিসটাকে কিন্তু প্রচার করছে। দেখতে পাবেন অনেক আর্টিকেল পাবলিশ হয়েছে এইগুলো নিয়ে, এই ঘটনাটাকে নিয়ে। বিবিসিতেও পাবলিশ হয়েছে আর্টিকেল এই ব্যাপারটাকে নিয়ে। আসল কথা, এই যে যুদ্ধের যে ঘটনা বা এই যুদ্ধের পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে, তার মেন কারণ কি? আজকের এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে একটা মন্দির, একটা হিন্দু মন্দির। আমরা সবাই জানি, যদি আমরা ম্যাপের দিকে যাই, আমরা একটু ম্যাপে গিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, এবং তার পরবর্তীকালে আমি বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটোস দেখাবো আপনাদেরকে। স্ট্র্যাটেজিক্যালি যে লোকেশন আছে, সেই লোকেশনের উপরেও কথা বলবো, এবং ভিডিওগুলো, অর্থাৎ যে ভিডিওগুলো এই যুদ্ধের এই পরিস্থিতির ভিতরে আমাদের সামনে এসেছে, সেই ভিডিওগুলো নিয়েও আমরা দেখব, আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের প্রিয় ভারত, আমাদের মাতৃভূমি, এবং তার সাথে সাথে আমরা যদি একটু পূর্বের দিকে দেখি ম্যাপেতে, আমরা দেখতে পাবো এখানে অনেক কটা দেশ রয়েছে। তার ভিতরে রয়েছে মায়ানমার, যেটা আমাদের বর্ডারের সঙ্গে, আমাদের দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে, বর্ডারের মানে আমাদের প্রতিবেশী দেশ বলতে পারেন। তার সাথে রয়েছে লাওস, যেটা মায়ানমারের পরবর্তীতে, এবং থাইল্যান্ড আর হচ্ছে কাম্বোডিয়া। এই যে থাইল্যান্ড আর কাম্বোডিয়া, এই হচ্ছে দুটো দেশ, যে দুটো দেশের ভিতরে বর্তমানে কনফ্লিক্ট চলছে। আর এই দুটো দেশের ভিতরে যে কনফ্লিক্ট চলছে, তার পিছনে যে মন্দিরটা রয়েছে, যে লোকেশনটা রয়েছে, সেটা হচ্ছে প্রসাদ প্রিয় বিহার। এটা একটা হিন্দু মন্দির, এটা একটা শিব মন্দির বলতে পারেন। এটার ইতিহাস প্রায় 1000 বছর পুরনো, অর্থাৎ এই যে মন্দিরটা, এই মন্দিরটা আজ থেকে প্রায় 1000 বছর আগে বানানো হয়েছিল। আমাদের ভারতবর্ষের যে রাজাদের সঙ্গে, আমাদের যে পূর্বের যে রাজাদের যে কাহিনী রয়েছে, যে রাজত্ব যারা করেছে, তাদেরই এই মন্দির, তাদেরই তত্ত্বাবধানে, তাদেরই ইচ্ছাতে বলতে পারেন, প্রকাশ্যে তাদের রাজত্বকালে এই মন্দির স্থাপন করা হয়। এবং শুধুমাত্র যে এই মন্দিরটা নয়, কাম্বোডিয়াতে আপনি জানেন আঙ্কর বাট আছে, এবং বড় বড় মন্দির আছে, যেগুলো বর্তমানে কিন্তু বৌদ্ধরা তাদের পূজা স্থান হিসেবে ব্যবহার করেছে। থাইল্যান্ডেও আছে, ব্যাংককে, যেটা আর কাম্বোডিয়ার যে মন্দিরটা যেটা বললাম আঙ্কর বাট, সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির কমপ্লেক্স। তো যাই হোক, এবারে হচ্ছে আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি এই দুটো দেশকে দেখেন, এটা হচ্ছে বর্ডার। এই বর্ডারের ভিতরে, একদম বর্ডারের কাছাকাছি সংলগ্ন হচ্ছে এই মন্দির। আমি এই মন্দিরের যে লোকেশনের যে ছবিটা, সেই ছবিটা আমি একটা পেয়েছি। সেই ছবিটা আপনি যদি দেখেন, খুব ভালো করে বুঝতে পারবেন। অপূর্ব সুন্দর হচ্ছে লোকেশন, আপনি দূর থেকে যদি দেখেন, এবং দেখতে পাবেন যে কত সুন্দর একটা কমপ্লেক্স। আজ থেকে প্রায় 1000 বছর আগে এই কমপ্লেক্সটাকে বানানো হয়েছিল, এবং এটা একটা উচ্চতা, একটু উপরে উঁচুর দিকে এই মন্দিরটা স্থাপন করা হয়, পাহাড়ের একটু উঁচুর দিকে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমতল ভূমি, আর এটা হচ্ছে পাহাড়ের ওপরে। তো এই যে মন্দির, সেই মন্দিরের লোকেশন আপনি যদি দেখেন একটুখানি, তাহলে কিন্তু বর্ডারের একদম এরিয়ার কাছাকাছি। আচ্ছা, এইখানে আপনি যদি দেখেন ভালো করে, এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা। তো আপনাকে এবার একটু বলে রাখি, যখন ফ্রেঞ্চের যে একটা আধিপত্য ছিল এখানে 1910-15 সালের দিকে, তো তখন এই দুটো দেশকে ভাগ করার জন্য একটা একটা নতুন ধরনের পদ্ধতি নিয়ে আসা হয়। দুটো দেশকে ভাগ করার জন্য কি করা হয়, যে এই পাহাড়ের যে সীমারেখা আছে, সেই সীমারেখা অনুযায়ী কি করা হয়, এই দুটো দেশকে ভাগ করা হয়। এই দেখতে পাবেন, এই সীমারেখা বরাবরই কিন্তু পাহাড় রয়েছে, এবং এই পাহাড় একদম সোজা এই দিকে চলে গেছে, আর এখানে এসে এই সাইডেও দেখতে পাবেন, এখান থেকে এসে ভাগ হয়ে গেছে।
এখন কথা হচ্ছে যে যখন ভাগ করা হয় তখন যে নিয়মগুলো সেট করা হয় যে এইভাবে এই পদ্ধতিকে আমরা দুটো দেশকে সীমারেখাকে ভাগ করব। তো জলের উপর নির্ভর করে যে পাহাড়ের এই পাহাড়ের মধ্যে দিয়ে যে জলবাহিগুলো থাকবে সেই জলবাহী আর এর উপরে নির্ভর করেই এই দুটো দেশের বর্ডারকে তৈরি করা হবে। কিন্তু কিছু কিছু জায়গায় তখনকার যে ফ্রেঞ্চের যে আধিপত্য ছিল, যারা তখনকার ভাগ করার জন্য যারা আর কি টেবিলে বসেছিল, সেই সেই সময় তারা কি করে, কিছু কিছু জায়গায় তারা কিন্তু এই নিয়মটাকে পালন করে না, এবং এই নিয়ম পালন না করার ফলে আজকে এই যে সমস্যাটা, সেই কনফ্লিক্টটা তৈরি হয়েছে। যখন এই বর্ডার প্রথমবার রিলিজ করা হয়, এই বর্ডারের উল্লেখ করা হয় যে এইভাবে এখান থেকে বর্ডারগুলো যাবে, তখন কিন্তু কম্বোডিয়া বা থাইল্যান্ড দুজনের ক্ষেত্রেই কিন্তু তারা সম্মতি দেয়। পরবর্তী সময়ে প্রায় 25 বছর পর, এই ঘটনার 25 বছর পর, অর্থাৎ আপনার বলতে পারেন 30 সালের দিকে, 1930 সালের দিকে কিন্তু ফার্স্ট টাইম থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভিতরে এই বর্ডার নিয়ে একটা ডিসপিউট শুরু হয়। তো সেই থেকেই কিন্তু এই ডিসপিউট চলতে থাকে, এবং বর্তমানে আজকে এসে দাঁড়িয়ে সেই ডিসপিউট কি হয়ে গেছে, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা এই বর্ডার এরিয়াতেই কিন্তু একটা খুব খারাপ পরিস্থিতির ভিতরে চলে গেছে। এই মন্দিরটার, চলুন এবারে এই মন্দিরের ব্যাপারে আমরা আমরা যদি দেখি, এই মন্দিরটা কিন্তু বড়ই খুবই সুন্দর একটা জায়গার মন্দির, আপনাকে এই যে ফটোটা দেখালাম। আর এই মন্দিরের যে কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সের কিছু ফটো আমরা গুগলের থ্রুতে আমরা দেখতে পারি। এটা একটা 3D লোকেশন বলতে পারেন, 3D একটা ম্যাপ, যেখানে আমরা সহজে দেখতে পারি, লোকেশন দেখতে পারি। তো খুবই সুন্দর একটা এরিয়া, এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা পাহাড়ি এলাকা। তো যাই হোক, আমি এখান থেকে সরে যাই এবং কিছু ভিডিও আপনাকে দেখাই, যুদ্ধের ভিডিও, এবং এবং যুদ্ধের যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টে এটা দেখতে পাচ্ছেন, এটা যে মিসাইল, যে রকেটগুলো হয়, রকেট লঞ্চার বলতে পারেন এক ধরনের। তো এটা হচ্ছে থাইল্যান্ডের তরফ থেকে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভিতরে যে কনফ্লিক্ট হয়। আচ্ছা, এখানে থাইল্যান্ড কিন্তু ডিপ্লয় করে F-16 ফাইটার জেট, এবং F-16 ফাইটার জেটের সাহায্যে কিন্তু তারা যে অ্যাটাকগুলো, এয়ার স্ট্রাইকগুলো করে। এছাড়া যদি আমরা যদি কিছু ভিডিও দেখি, সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পের উপর অ্যাটাক করার ফলে কিন্তু ক্ষতি হয়েছে, পেট্রোল পাম্পটা নষ্ট হয়ে গেছে। ওকে, তো ছোট ছোট জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এছাড়াও আরও ভিডিও রয়েছে, চলুন দেখি। Nó lô bà ơi. তো আপনি যদি লক্ষ্য করেন, এই যে লোকেশনগুলো, যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে যে ভিডিওগুলো আমাদের সামনে এসেছে, সেই প্রত্যেকটা লোকেশন কিন্তু সাধারণ জনবসতির ভিতরেই কিন্তু রয়েছে, যেখানে বিভিন্নভাবে মানুষের উপরে অ্যাটাক হয়েছে, সাধারণ মানুষের উপর অ্যাটাক হয়েছে। সম্ভবত আমরা যেটা দেখে থাকি, যে যখন দুটো দেশের ভিতরে যুদ্ধ হয়, তখন প্রত্যেকটা যে দুটো দেশের ভিতরে, সেই দুটো দেশই তাদের মিলিটারি যে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো থাকে, যে পয়েন্টসগুলো থাকে, যেখানে কিন্তু সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের কোনো ক্ষতি হয় না, কিন্তু যে মিলিটারি থাকে, যে এয়ারবেসগুলো থাকে, যে যুদ্ধের যে জিনিসপত্র, যে বোমা বারুদ যেগুলো যেখানে থাকে, যে এলাকাগুলো থাকে, সেইগুলোর ওপরই অ্যাটাক করা হয়, যাতে যে একটা দেশকে তাকে হার মানাতে বাধ্য করা হয়। কিন্তু এই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে যে লোকেশনগুলোর উপরে অ্যাটাক করা হচ্ছে বা চলছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের বসতির ভিতরেই বলতে পারেন, যার জন্য কিছু জায়গায় আমরা দেখেছি বাংকারের ভিতরে
অ্যাকচুয়ালি তো বাংকার সেরকমভাবে বানানো নেই, কিন্তু যে ছোট ছোট শেল্টার যেখানে মানুষকে লুকানোর কথা বলা হয়েছে বা তারা সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষরা, যাতে তাদের এই যুদ্ধের মধ্যে দিয়ে তাদের ক্ষতি না হয়। তো এখন কথা হচ্ছে যে পরবর্তী সময়ে এই যে মন্দিরটা আপনাদেরকে আগে দেখালাম, এই যে মন্দির কার সীমারেখার মধ্যে যাবে বা কে এই মন্দিরটাকে নিজের সীমারেখার মধ্যে রাখবে, সেটা হচ্ছে ভবিষ্যতের কথা। বাট এই যে যুদ্ধটা হচ্ছে মেনলি দুটো কান্ট্রির ভিতরে, যেটা হচ্ছে থাইল্যান্ড আর হচ্ছে কম্বোডিয়া। দুটোই হচ্ছে বৌদ্ধ ধর্মের উপর ফলো করে তারা। বেশিরভাগ মানুষ ওখানকার কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং তাদের যে উদ্দেশ্য হচ্ছে এই মন্দিরটাকে নেওয়া। তার কারণ হচ্ছে এই মন্দিরের যে লোকেশনটা আছে, যে ম্যাপেতে লোকেশন আছে, সেই লোকেশন অনুযায়ী এটা খুব একটা প্রিসিয়াস একটা এরিয়া, যেটার ওপর প্রত্যেকটা দেশই তার অধিকার জমাতে চায়। আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।